ডাইনি, দাঁড়া দাঁড়া বলছি, আজকে তোকে মেরেই ফেলবো। আজকে তোকে মেরেই ফেলবো। ওগো ওগো, বাঁচতে চাইলে পালাও পালাও, এই ছেলেকে নিয়ে পালাও। ও গিন্নি, গিন্নি, টাকা পয়সা সোনা দানা সবগুলো ফেরত দিয়ে দাও, ফেরত দিয়ে দাও। না মা, একদম দেবে না তুমি। এই তো আমার সোনা ছেলে। আমাদের থেকে চুরি করবি? এত বড় সাহস! একবার ধরতে পাই। না না, এইভাবে হবে না, এইভাবে হবে না। গিলি গিলি বুম বুম, থর বাটা কচু বাটা, চলে আয় আমার জাদুই ছাতা। বলতেই ডাইনির সামনে চলে আসে তিনটি জাদুই ঝাঁটা। মামদো, ডাইনি আর তাদের ছেলে সেই ঝাঁটা করে উড়ে যায় সেখান থেকে। তবে রে, এই সবাই চল ওদের পিছনে আর মার ওদের। আর মার ওদের। এরপর সকল ভূতেরা জাদুই ঝাঁটা করে ডাইনির পেছনে উড়তে থাকে। উড়ে বাবারি, উড়ে এরাও চলে এসেছে দেখি। ইয়া! নে ডাইনি। আমাদের মারা অত সহজ না রে মূর্খ। তবে রে ডাইনি, এই নে। আমরা পারবো না এইভাবে। গিন্নি, আমার মাথায় না একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমার সাথে বলো। করিব চুরি হইব সাহেব, জাদুই জাটা আমাদের করে দাও গায়ে। এই বলতেই একটা আলোর ঝলকানি সৃষ্টি হয়, ডাইনিরা গায়েব হয়ে যায়। ইস, এবারও ফসকে গেল। বাবা গো, বাঁচলাম। গিন্নি, এবার আমরা কোথায় লুকাবো? ওরা তো আবার আমাদের ধরে নেবে মা। ওই দেখো, ওই বাড়িতে একটা পয়সা রাখার ঘর দেখা যাচ্ছে। ওর মধ্যে এই ঢুকি পড়ি। তাড়াতাড়ি চলো গিন্নি, কেউ বুঝতে পারবে না। এরপর মামদো যেই ঘটে ঢুকতে যাবে অমনি গুঁতো খায়। উড়ে বুড়ো, সব সময় তোমার তাড়াহুড়ো। এই তেলো, ঘরের ভেতরে চল আগে। ডাইনি মন্ত্র বলে ঘটের উপর জাদু করতেই ঘরটি পরিণত হয় একটা বাড়িতে, আর তারপরই সবাই ঘটের ভেতরে প্রবেশ করে। মা, ভেতরটা কি সুন্দর। গিন্নি, কিছু টাকাও পড়ে আছে। এখানে থাকলে ভূতের দল কেন, মানুষেরাও খুঁজে পাবে না আমাদের। এইখান থেকে তুমি চুরিটাও চালিয়ে যেতে পারবে। কাল থেকে শুরু হবে খেলা। খেলা হবে। ও মামা, 5 টাকা দাও না মা। কি করবি টাকা দিয়ে? ঘটে ফেলবো মা, দাও না দাও না। আচ্ছা, এই নে। টাকা নিয়ে বাবাই ঘটে ফেলতে যায়। অন্যদিকে এই বুড়ো, এই বাচ্চাটা আসছে, যাও আজকের খাবার জোগাড় করে আনো। যাচ্ছি যাচ্ছি। বাবাই যেই ঘটে টাকা ফেলতে যাবে অমনি মামদভূত বাবাইয়ের শরীরে প্রবেশ করে আর বাড়ির বাইরে বেরিয়ে যায়। উঠতে উঠতে বাবাই একটি মিষ্টির দোকানের সামনে যায়। এই ভোলা, যা মিষ্টি আছে দে আমায়। এই, তুই আমার নাম ধরে রাখছিস? তবে রে। ভোলাকে লাথি মেরে দূরে ফেলে দেয় মামদো, আর দোকানের সমস্ত মিষ্টি পোটলায় ভরে নিয়ে চলে যায়। ঠিক এইভাবেই বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানি, মাছের দোকান থেকে মাছ নিয়ে বাড়ি ফেরে মামদো। বাবাইয়ের শরীর থেকে বেরিয়ে আবার ঘটে ঢুকে পড়ে, আর বাবাই নিচে শুয়ে পড়ে। আজকে তো বাবা ফাটিয়ে দিয়েছে মা। পার্টি হবে আজকে, পার্টি হবে আজকে। ওরে নাচো নাচো, নাচো নাচো, খাও পিও মজা করো, খাও পিও মজা করো। এই মহেশ, মহেশ, বাইরে আয়, বাইরে আয়। এই কি হয়েছে রে ভোলা? তোর ছেলে আমায় মেরে আমার দোকানের সব মিষ্টি চুরি করে নিয়েছে। আমাদেরও সব চুরি করেছে। মুখ সামলে ভোলা,
এই বেরিয়ে যাও তোমরা সবাই আমার বাড়ি থেকে। আমি আমি প্রধানের কাছে গিয়ে সব বলবো, সব। তারপর দেখছি তোদের আমি। এই বলে ভোলা সেখান থেকে বেরিয়ে যায়। না না না, আমার ছেলে এমন করতেই পারে না। কিছু তো অঘটন ঘটছে এই বাড়িতে। রাত হয়েছে, ডাইনি আর তার স্বামী রেডি হয়ে নিয়েছে। চলো বুড়ো, সব সোনা গয়না টাকা পয়সা চুরি করে আনি। চলো গিন্নি। এরপর তারা মহেশ আর মহেশের গিন্নির শরীরে প্রবেশ করে বাইরে বের হয় আর উড়তে উড়তে গ্রামের বিভিন্ন বাড়িতে যেতে থাকে। কোনো বাড়ি থেকে প্রচুর সোনা চুরি করে, আবার কোনো বাড়ি থেকে ব্যাগ ভর্তি টাকা চুরি করে। এত কিছু নিয়ে যাবো কিভাবে গিন্নি? গিলি গিলি ছুপ। এরপর তারা ভ্যানে করে সব চুরি করা জিনিস আনতে থাকে। আর এই দৃশ্য দেখতে পায় গ্রামের প্রধান, ভোলা আরও কিছু মানুষ। আমরা তিনজন কিচ্ছু করিনি, বিশ্বাস করো আমাদের কথা। আমি নিজের চোখে দেখাচ্ছি রে মহেশ, তোরা গ্রামের মানুষের সোনা আর টাকা চুরি করেছিস। আর ওর ছেলে সব চুরি করেছে, সব। চোরগুলোকে পিটিয়ে মারো। একটু পরেই সেখানে পুলিশের ভ্যান ঢোকে আর মহেশের পরিবারকে গ্রেপ্তার করে গাড়ি করে নিয়ে চলে যায়। ওরে, নিয়ে যাস না রে ওদের, ওরা নির্দোষ। এরপর পুলিশরা তিনজনকে জেলে বন্দি করে দেয়। এদিকে ডাইনিরা আনন্দে নাচতে থাকে, পার্টি করতে থাকে তারা। কি হয়েছে ঠাম্মা? সবাইকে পুলিশ ধরে নিয়ে গেছে। হ্যাঁ ঠাম্মা, আমরা শুনেছি। কিছু তো একটা গড়বড় আছেই ঠাম্মা। একটা আওয়াজ কানে আসছে, চল তো গোপাল। দিদি, এই ঘরটা থেকে আসছে মনে হয় আওয়াজটা। হাতুড়িটা দিয়ে ভাঙতো ভাই। গোপাল যেই ঘরটা ভাঙতে যাবে, ঘরটা লোহার ঘটে পরিণত হয়। ওরে মূর্খ, এইখানে আমরা থাকি রে। এ তো অলৌকিক ব্যাপার। এক্ষুনি চল ভাই, বিশুতান্ত্রিককে ডেকে নিয়ে আসি। এরপর গোপাল আর গৌরী মিলে বিশুতান্ত্রিককে ডেকে আনে। ওম ব্রহিম স্বাহা। মন্ত্র পড়তেই ভেসে ওঠে ডাইনির মুখ। এই ঘটে এক ডাইনি বাসা বেঁধেছে। তবে রে ডাইনি। এই বলে বিশুতান্ত্রিক ঘরটিকে নিয়ে জোরে ঝাঁকাতে থাকে। বাবারে, মাথাটা কেমন ঘুরে গেল রে। দাঁড়া দাঁড়া রে তান্ত্রিক, তুই দাঁড়া। এই নে। ডাইনি ঘর থেকে বেরিয়ে তান্ত্রিকের দাড়ি জোরে টেনে আবার ঘটের ভেতরে ঢুকে যায়। দাঁড়া ডাইনি, দেখছি তোকে। বিশুতান্ত্রিক সকলকে এক জায়গায় করে যজ্ঞে বসেছে আর ঘরটিকে আগুনের ওপর ঝুলিয়েছে। ওম ব্রহিম স্বাহা মহাদেবায় নমঃ। গরম জলে স্নান করতে হেব্বি লাগছে গো বুড়ো। হ্যাঁ গিন্নি। আয় ভূতের দল, দেখা দে। সেখানে উপস্থিত হয় ঝাঁটার ওপরে ভাসমান ভূতেদের দল। তোরা যাকে খুঁজছিস এই ঘটের মধ্যে আছে, যা নিয়ে যা। এরপর ভূতেদের দল ডাইনি, মামদো আর তাদের ছেলেকে ধরে চ্যাংদোলা করে নিয়ে যায়। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, আমাদের ছেড়ে দে। ছাড় বলছি, ছাড় 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 বলছি, ছাড় ছাড়। জয় বিশুতান্ত্রিকের জয়। এইভাবে গ্রামে চলতে থাকা আসল রহস্য সম্পর্কে গ্রামবাসী জানতে পারে আর মহেশ, বাবাই আর তার মাকে জেল থেকে মুক্ত করে পুলিশ। ছেড়ে দে আমায়, নয়তো নয়তো কি? হ্যাঁ, গিলি গিলি ছু, হাওয়ায় মিলিয়ে যা ছাতা। সব ঝাঁটা অদৃশ্য হয়ে যায় আর ভূতের দল নিচে পড়ে যায়। আমাদের ধরতে পারবি না, আমরা
কুড়ি, তোর এত বড় সাহস! নিচু জাতের মেয়ে হয়ে ব্রাহ্মণের ঘরে পা বাড়িয়েছিস। ওর কোনো দোষ নেই, আমি ওকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছি। চুপ, একদম চুপ। আজ তোদের দুজনকেই মেরে কবর দিয়ে দেব। না, তা দরকার নেই। এই ছেলে আমাদের বংশের। হয় তোরা এই গ্রাম ছেড়ে যাবি, আর নয় তোর বউকে পুড়িয়ে মেরে তোর আবার বিয়ে দেব। হ্যাঁ। এরপর সুজন তার বউকে নিয়ে সেই গ্রাম থেকে বেরিয়ে আসে আর পাশের গ্রামে একটা ছোট্ট কুঁড়ে ঘর ভাড়া নিয়ে তাতে থাকতে শুরু করে। সংসার চালাবার জন্যে সে ব্রাহ্মণ হয়েও শ্মশানের ডোমের সাহায্য করতে শুরু করে। মিনু, এখানে থাকতে তোমার বড্ড কষ্ট হচ্ছে, তাই না? না গো, কষ্ট তো আমি তোমায় দিয়েছি। অমন রাজপ্রসাদের জীবন ছাড়িয়ে এনে এই কুঁড়ে ঘরে এনে ফেলেছি তোমায়। ও কথা বলো না, তারা মা আছেন তো, সব ঠিক হয়ে যাবে। এইভাবে কিছু সময় গেলে মিনু পোয়াতি হয়। একদিন দাইমা, দাইমা, সুজনকে ডাকো দাইমা, আমি আর পারছি না দাইমা, দাইমা, আমি আর পারছি না, সুজনকে ডাকো দাইমা। সুজন যে মরা পোড়াতে গেছে মা, আসতে দেরি হবে। কিন্তু কিন্তু দাইমা, আমি আর পারছি না দাইমা, দাইমা, দাইমা। অন্যদিকে সুজন মরা পোড়ানো শেষ করে সাইকেল নিয়ে দ্রুত গতিতে বাড়ি ফিরতে থাকে, কিন্তু তখনও সে জানতো না পথে তার জন্য অপেক্ষা করছে তারই মৃত্যু। শ্মশান পেরোতেই হঠাৎই শুরু হয় ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকাতে থাকে, গাছের ডাল ভেঙে মাটিতে পড়তে থাকে, আর শোনা যায় খ্যানখ্যানে গলার আওয়াজ। কোথায় পালাবি রে? মোচকে খাবো। অনেকদিন পর আজ মানুষ খাবো রে। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমার বাচ্চা। কথা শেষ হওয়ার আগেই ভূতের দল সুজনের দেহ থেকে মাথা আলাদা করে দেয় আর হাসতে থাকে তারা। তবে অন্যদিকে ঘরে লক্ষ্মী এইছে গো, ঘরে লক্ষ্মী এইছে। ওর যে বাবা এখনো এলো না দাইমা। এমন সময় বাইরে হট্টগোলের আওয়াজ শোনা যায়। আমাকে সুজন রে, ওই ভূত মেরে ফেলেছে গো। এ গ্রামে আবার ডাইনি এসেছে, ডাইনি এসেছে। এ সুজন বেঁচে নেই। না, না, না। দাদা, আমাদের গ্রামে আবার ডাইনি দেখা গেছে। আবার মরা সুজনের ঘরে তো মেয়ে জন্মেছে। ও, এই মেয়েই না, ওটা ডাইনি রে। ওই মুখপুরি ডাইনি জন্ম দিয়েছে। আমাদের গ্রামের জন্য ওই মেয়ে ভালো নয়, বুঝলে? তাহলে দাদা কাজ কি? এইদিকে শোন। তোর বাবা বেঁচে নেই রে মা। কিভাবে কিভাবে আমি তোর মুখে অন্ন দেব কি জানি। এই ডাইনি আর বাচ্চাকে আমাদের দে। এ কি তোমরা কারা? ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বাচ্চাকে, ছেড়ে দাও আমার বাচ্চাকে, ছেড়ে দাও। দে বলছি, দে। এরপর গ্রামের লোকেরা মিনুর বাচ্চা নিয়ে বাইরে বেরিয়ে দরজা বন্ধ করে দেয় আর মিনুর ঘরে আগুন লাগিয়ে দেয় তারা। সারা বাড়িময় আগুন, সব কিছু জ্বলতে থাকে। আমায় মেরো না, আমায় মেরো না, আমার বাচ্চাটা মরে যাবে, দয়া করো, আমায় মেরো না, আমায় মেরো না। অন্যদিকে গ্রামের লোকেরা সেই বাচ্চাটিকে ভূষণ্ডির মাঠে গিয়ে
ফেলে রেখে আসে। বাচ্চাটি ক্ষুধায় কাঁদতে শুরু করে, আর সেই সময় সেখানে আসে এক ডাইনি আর শকুন পিশাচ। কচি বাচ্চা পুরো, তোকে তো আমি কবজি ঠুকিয়ে খাবো রে। ভীষণই সুস্বাদু লাগছে, জিভে যে জল চলে এলো গিন্নি। তবে আর দেরি কিসের? যেই ডাইনি বাচ্চাটিকে খেতে যাবে, এমন সময় সেখানে উপস্থিত হয় সাদা শাড়ি ও লাল পাড়ে এক মহিলা। এ কি, ইনি স্বয়ং মা কালী খাড়া হাতে নিয়ে আছেন। তোরা আমার মেয়েকে খাবি বলে ঠিক করেছিস? এত বড় সাহস! মা মা মা, আমাদের ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন। ভুল হয়ে গেছে মা। তবে রে, দে আমার মেয়েকে, দে। এই নিন মা, এই নিন। পালা রে পিশাচ, জীবন থাকলে অনেক খেতে পারবো রে। এরপর মা কালী তার সন্তানকে নিয়ে গিয়ে মন্দিরের চাতালে বসেন। খিদের জন্য বাচ্চাটি কান্না করায় মা তাকে তারই ভক্তদের দেওয়া দুধের বাটি থেকে ঝিনুকে করে দুধ খাওয়ান আর বলতে থাকেন, খুকি ঘুমালো, পাড়া জুড়ালো, বুড়কি এলো দেশে, বলো বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। খুকি ঘুমালো, পাড়া জুড়ালো, বুড়কি এলো দেশে, বলো বলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। বাচ্চাটি ঘুমিয়ে পড়লে মা কালী অদৃশ্য হয়ে যান আর বাচ্চাটি মন্দিরের চাতালে থেকে যায়। কিছুক্ষণ পর এক তান্ত্রিক সেই দিক দিয়ে যাওয়ার পথে তার চোখ পড়ে বাচ্চাটির দিকে। এ কি, এত রাতে এই কালী মন্দিরের সামনে এই বাচ্চাকে কে রেখে গেল? যাক, একদিকে ভালোই হয়েছে, আমার কাজে আসবে। তান্ত্রিক সেই বাচ্চাটিকে তার বাড়িতে নিয়ে যায়, আর তারপর থেকেই সেই বাচ্চা মেয়েটি সেখানে বড় হতে থাকে। তান্ত্রিক তাকে নিজের মেয়ের মতোই যত্ন করতে থাকে। কিন্তু একদিন তান্ত্রিকের শ্মশানে যজ্ঞ করতে দেরি হওয়ায় বাচ্চা মেয়েটির খিদে পাওয়ায় ভীষণই কান্না করতে শুরু করে, আর সেই কান্নার আওয়াজ গিয়ে পৌঁছায় ডাইনি আর গেছো ভূতের কানে। কে কাঁদে, কে কাঁদে? বাচ্চা কাঁদে, বাচ্চা। কচি কচি হাত পা, খেতে ভারী মজা। দেরি করে লাভ নেই, করে ফেলি ভাজা ভাজা। এরপর ডাইনি আর গেছো উড়ে গিয়ে সেই বাচ্চাকে তুলে এনে তাল গাছের ওপর বসে যেই খেতে যাবে, হঠাৎ চারিদিক কাঁপতে শুরু হয়। ওপর থেকে নিচে নেমে আসেন স্বয়ং মা কালী খাড়া হাতে। আবার আমার মেয়েকে খেতে চেয়েছিস? আজ তোদের রক্ষা নেই। ভুল হয়ে গেছে মা, ভুল হয়ে গেছে। শেষবারের মতো ক্ষমা, শেষবারের মতো মা কালী খাড়া তুলে ডাইনি আর গেছোর মুন্ডু কেটে দেয়, আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। কিছু বছর গেলে সেই মেয়েটি বড় হয় আর তান্ত্রিককে বাবা বলেই ডাকতে থাকে। ও বাবা, বাবা, ও বাবা, মেলা থেকে আমার জন্য জিলিপি নিয়ে আসো না। হ্যাঁ রে মা, অনেক অনেক জিলেপি এনে দেব তোকে, বুঝলি? রোজ রাতে সেই বাচ্চা মেয়েটি তার মা অর্থাৎ কালী মায়ের সাথে দেখা করতে যেত জবা ফুল নিয়ে। মা, তুমি আমায় সবকিছু থেকে কেন রক্ষা করো মা? বলো, কেন রক্ষা করো? ধুর পাগলি, তুই তো আমার মেয়ে, আমি তো তোকে রক্ষা করব রে। আমি তোকে রক্ষা করব।
কিন্তু সেই নিষ্পাপ বাচ্চাটি তখনও জানতো না যাকে সে বাবা বলে ডেকেছে, যে তাকে বড় করে তুলেছে, সেই বাবাই তার জন্য মৃত্যুর ফাঁদ বুনছে। ওম হ্রিম চামুণ্ডায় নমঃ। ওম হ্রিম চামুণ্ডায় নমঃ। আজ কৌশিকী অমাবস্যা। তোরা সবাই এই গ্রামের মেয়ে বাচ্চাদের তুলে আন। এই দিনটার জন্যই তো আমি এতগুলো বছর ধরে অপেক্ষা করছি। তিলে তিলে ওই মেয়েকে বলির উপযোগী বানিয়েছি আমি। এবার আমি অমর হব, অমর। যা 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 যা। এরপর একে একে কঙ্কালের দল মেয়ে বাচ্চা তুলে আনতে থাকে। আমার বাচ্চাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বাচ্চাকে, নিয়ে যেও না, আমার বাচ্চাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার বাচ্চাকে। আমার মেয়েকে ছেড়ে দাও বলছি, আমার মেয়েকে ছেড়ে দাও। তান্ত্রিক সমস্ত মেয়ে বাচ্চাদের সাজিয়েছে বলি দেবে বলে, আর তার নিজের মেয়ে যজ্ঞের আগুনের ওপর ভাসছে। এই হত্যালীলা দেখছে গ্রামের পুরুষেরাও। তার হাতে রয়েছে খাড়া, চোখ বন্ধ করে মন্ত্রপাঠ করে অমরত্বের লোভে যেই বলি দিতে যাবে, এমন সময় চারিদিক কেঁপে ওঠে। মা কালীর আগমন হয় সেখানে। পাষণ্ড, তোর মনে এই ছিল যে তোকে বাবা বলে ডেকেছে তাকে হত্যা করে তুই অমর হবি? মা মা আমায় ক্ষমা করো মা। আমার অমরত্বের লাভের লোভ হয়েছিল মা। ক্ষমা? ক্ষমা তোর মতো পাষণ্ডের কোনো ক্ষমা নেই। তোদের জন্যই আমার মেয়েরা মরছে, আগুন জ্বলছে। এরপর থেকে মেয়ে সন্তান জন্মালে বলবি লক্ষ্মী নয়, কালী জন্মেছে। তান্ত্রিকের মৃতদেহ মাটিতে আছড়ে পড়ে, আর সমস্ত মেয়ে বাচ্চারা মুক্তি পায়, আর মা কালী অদৃশ্য হয়ে যান।